গত প্রায় 2 সপ্তাহ আগে দুই দফায় নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গে। আজকে রেজাল্ট ঘোষণা চলছে এবং মোটামুটি ধারণা করা যাচ্ছে যে বিজেপি জিতে গেছে বাংলাতে। আসন নিয়ে এখনও ফাইনাল এস্টিমেশনটা বাকি আছে। তো মানে কে জিতলো কে হারলো, কয়টা আসন কম বেশি পেয়েছে, তার থেকে হচ্ছে যে এইটার ভারতের অভ্যন্তরে এইটার ইফেক্ট কি হচ্ছে এবং বাংলাদেশে এটার প্রভাব কি পড়বে, এটা গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য বোঝাটা আর কি। প্রথম কথা হচ্ছে যে গত 2014 সাল থেকে তো বিজেপি ক্ষমতায় আছে টানা, এবং ভারত গত 47 সাল থেকে যে কয়েকটা বিষয় নিয়ে নিজেদের ভিতরে যথেষ্ট গর্ব আছে এবং তারা তাদের শত্রুরাও কমেন্টেটররাও যেটা তাদেরকে প্রশংসা করে সেটা হচ্ছে তারা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই এই সময়টা পার করেছে। এর ভিতরে কিছু গ্যাপ ছিল, বাট মোটা দাগে সেটা গণতন্ত্র ফরম্যাটে ছিল আর কি, এবং সেটা সব দলই মোটামুটি মেনে নিয়েছে। মোটা দাগে তো কংগ্রেস ক্ষমতায় ছিল এবং নির্বাচনী ব্যবস্থার উপরে একটা আস্থার জায়গাও ছিল। মোদি আসার পরে এই নির্বাচনী ব্যবস্থাপনার উপরে আস্থা গ্র্যাজুয়ালি ডিক্লাইন করেছে। দুইটা কারণে ডিক্লাইন করেছে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনাররা কে হবেন, কে ডিসাইড করবে। আগের আইনে যেটা বলা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং চিফ জাস্টিস। এখন যেটা করেছে, চিফ জাস্টিসের বদলে আপনার ফেডারেল মিনিস্টার একজনকে যোগ করেছে আর কি। তো মেজরিটি আলটিমেটলি সরকারের কাছে চলে গেছে এবং ম্যানিপুলেশন ভোটে ইভিএম যেহেতু ওয়াইডলি ব্যবহার করা হয়, ফেজ আউট ইলেকশন হয়, সেই জায়গাতে ব্যাপক ম্যানিপুলেশন হচ্ছে। বিজেপি তো 14 সাল থেকেই তার যে বেস ল্যান্ড, তার যে উত্তর ভারত থেকে শুরু করে গুজরাট এই অঞ্চলের রাজনীতিতে সে ভালো করছিল এবং সেখানকার কনসিকুয়েন্স আমরা দেখেছি। আর্টিকেল 370 বাতিল করে কাশ্মীরের যে স্বায়ত্তশাসন ছিল সেটা তারা বাতিল করেছে। সেখানে মুসলিম বিদ্বেষী যে রাজনীতি, অখণ্ড ভারতের যে রাজনীতি, এবং তারা কয়েকটা জায়গাতে তাদের নিয়ন্ত্রণ নিতে পারছিল না। তার ভিতরে একটা হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা, যদিও আশেপাশে কিন্তু বিজেপি বেশ ভালো করছিল, ত্রিপুরাতে, বিহারে, তারপরে আসামে এবং সেভেন সিস্টার্সের বেশ কয়েকটা জায়গাতে। তো আর দুইটা জায়গা হচ্ছে তারা বোধ করছিল তারা ঢুকতে পারছিল না। একটা হচ্ছে তামিলনাড়ুতে আর একটা হচ্ছে কেরালাতে। দক্ষিণ ভারত এমনিতেই প্রচণ্ড এন্টি দিল্লি এস্টাবলিশমেন্ট, এন্টি হিন্দি বলয় এবং সিরিয়াসলি এন্টি বিজেপি অ্যাজ ওয়েল। যদিও এর চারপাশে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে গোয়া, জুদানগর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই বিজেপি মোটামুটি স্ট্রং হোল্ড তৈরি করে ফেলছে। তো বাংলাতে ভালো করার পিছনে তারা কিন্তু সিস্টেম্যাটিকলি ম্যানিপুলেশন করেছে। সবচেয়ে বড় ম্যানিপুলেশন যেটা করেছে, 70 থেকে 90টা আসনে এখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে ভোটে কাজ করে। তারা যেটা করেছে, এসআইআর নামে একটা নতুন প্রকল্প নিয়েছে গত কয়েক মাস আগে। সেটা হচ্ছে সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশন। এটার মধ্য দিয়ে যেটা করেছে যে 1 কোটির উপরে ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাতিল করে দিয়েছে, কারণ তাদের কাগজপত্র নাই, তারা আদৌ ভারতীয় কিনা, নাগরিক কিনা, এরকম বহু ভিন্ন ভিন্ন ইস্যু, যেটা আমরা নাগরিকত্ব ইস্যুতে আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকে যেটা তারা করেছে। এই যে 1 কোটির মতো ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাতিল করেছে, তার ভিতরে 60% উপরে হচ্ছে মুসলমান। এবং এই যে আসনগুলোতে প্রায় 30-35 লক্ষ মুসলমান ভোট দিতে পারে নাই, যেটা ডিসাইসিভ ফ্যাক্টর হইতে পারে 70 থেকে 90টা আসনে। তো এইটা একটা জায়গা ম্যানিপুলেশনের, যেটা বিজেপি করেছে। দ্বিতীয় যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্টটা তারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক পাঠিয়েছে। টোটাল আলাদা করে পুলিশিং, প্যারামিলিটারি ফোর্স তারা পাঠিয়েছে, বিএসএফ থেকে শুরু করে ডিপ্লয় করেছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে ল এনফোর্সমেন্ট আছে এইটা তারা কাজ করতে দেয়নি। টোটাল কেন্দ্র শাসিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়েছে। 650-র উপরে লোকাল ব্যুরোক্র্যাটকে তারা পোস্টিং, রদবদল, সাসপেন্ড করা, এবং টোটাল ইলেকশনের যে মনিটরিং, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, এইটা তারা কেন্দ্র থেকে করেছে। অমিত শাহ এটা ডিল করেছে।
ফোর্থ হচ্ছে ভোটের পার্সেন্টেজ দেখলাম টার্ন আউটের যে 93 to 95%, 93 থেকে 95% দেখিয়েছে। যেটা যদি আপনি অঙ্ক ম্যাথ করেন যে আমার কতগুলো ভোটার কত মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছে, 4টা 5টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলে কত মিনিট ইন্টু মাল্টিপ্লাই করলে সিম্পলি ম্যাথামেটিক্যালি এটা পসিবল না। এরপরে আমাদের দেশের যে জিওগ্রাফি আছে, টেরেন আছে, ওয়েদার, নদী নালা, রাস্তাঘাট ভালো না, এই সব কিছু মিলায় কোনোভাবেই 93 থেকে 95% ভোটার তালিকায় আসতে পারে না। তারপরও ভোট গ্রহণ সংখ্যা বেশি ছিল কেন? একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, যারা ভোট দিতে আসবে না তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে, তাদেরকে পুশব্যাক করা হবে, এটা সেটা সুযোগ সুবিধা আধার কার্ড এগুলো কেটে দেওয়া হবে, এইরকম অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। তাহলে এইটার কালেকটিভ রেজাল্ট হচ্ছে বিজেপি এখানে ভালো করেছে। আর এর আগেও আমরা দেখেছি যে সিপিএম যদিও তথাকথিত প্রগতিশীল কমিউনিস্ট, কিন্তু ভোট বাক্সে দেখলাম যে আগেও দেখেছি যে ইলেকশন যখন আসে এই পুরো ভোট ব্যাংকটা 22% হয়তো ভোট ব্যাংক থাকে, 22% বিজেপিতে বেড়ে যায়। এই পুরো বলয় শিফট করে তারা বিজেপির রাজনীতিতে চলে যায়। হিন্দু মহাসভার যে রাজনীতি, বঙ্কিমীয় যে রাজনীতি, এই হিন্দুত্ববাদী রাজনীতি, আবার কমিউনিস্ট পার্টির যারা মোড়লরা আছে, জমিদাররা আছেন, ওনারাও ওখানে বিলীন হয়ে যান। তথাকথিত প্রগতিশীলরা দিন শেষে হিন্দুত্ববাদী, এটাই তাদের মানে মিশ্রিত রূপ আর কি। তো এখন এই রকম একটা জায়গায় বিজেপি আসা, যেটা হচ্ছে ভারতবর্ষের রাজধানী ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, লেখাপড়া জ্ঞান বিজ্ঞান তথাকথিত বাঙালি হিন্দুর যে রেনেসা ব্রিটিশদের তত্ত্বাবধানে হয়েছে, এর পুরোটা হয়েছে কলকাতা কেন্দ্রিক। জমিনদারি সিস্টেম করে সেই জায়গার লোকরা মোটা দাগে ভোট দিয়ে একটা গেরুয়া বাহিনী হিন্দুত্ববাদীদেরকে এখানে নির্বাচিত করেছে, এবং সেটার কনসিকুয়েন্স কিন্তু সিরিয়াস। এখন বিজেপির রাজনীতির সমস্যাটা কোথায়? এটা চিন্তায় একটা ফ্যাসিস্ট আইডিয়া। এটা আপনি যদি এটার হিস্টোরিক্যাল লেখাজোখা পড়েন, গোয়ালকার থেকে শুরু করে আপনার মলথ্যাকার যারা আছে, কংগ্রেস থেকে যারা চলে আসছে, কংগ্রেসের যারা এক্সট্রিম রাইট উইং ছিল, বাংলার বঙ্কিমচন্দ্র, হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তার ফ্রেম হচ্ছে হিটলারের চিন্তা, নাৎসিদের চিন্তা, যে আরিয়ান রেস, আর্যরা শুধুমাত্র ভারতবর্ষ শাসন করবে। এই ফ্রেমটা কিভাবে তৈরি করে দিয়েছে জেমস মিলের হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা ছিল যে ঐতিহাসিক গোল্ডেন ইন্ডিয়া ছিল হচ্ছে আমার সেই মৌর্য সাম্রাজ্য, অশোক, তাদের সময় জ্ঞান বিজ্ঞান নাকি ভারতবর্ষ ব্যাপক, এটা ছিল ম্যাক্স মুলারের হিন্দুইজম তত্ত্ব ডক্ট্রিন, যে এটার একটা আইডিয়া লেভেল ডেভেলপ করেছে। হিন্দু তো আসলে কোনো ধর্ম আকারে পরিচিত ছিল না। 17th 18th সেঞ্চুরির আগে কোথাও হিন্দু ধর্ম আকারে কেউ চিনত না। এটা বোঝানো হতো সিন্ধ নদীর অববাহিকার পাশেই বসবাসরত জনগোষ্ঠীকে মিন করা হতো। যদি আলবিরুনির ভারত তত্ত্ব কেউ পড়ে, পুরাতন যে কোনো লিটারেচারে আপনি এই জায়গাগুলো খুঁজে পাবেন আর কি। তো সেইখানে এই যে ফেক ফলস হিস্টোরিক্যাল মিথোলজি তৈরি করেছে, এবং যেটা স্কলাররা, ধরেন রমিলা থাপারের মতো খুবই বনিদিয়ে স্কলার, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির হিস্টোরিয়ান, তারা এগুলোকে আপনার প্রমাণ করেছে, ডিবাঙ্ক করেছে, যেটা সিম্পলি প্র্যাকটিক্যালি পসিবল না। এই মিথ্যাচারের যে ইতিহাস, গোল্ডেন ইন্ডিয়া, তারপরে মুসলমান যুগটাকে 500 700 800 বছরটাকে দেখানো হয়েছে বর্বর, ইনভেডার, বিদেশি ফরেনারদের আক্রমণে তটস্থ হয়ে গেছে। তারপরে আসছে ব্রিটিশরা তাদের সেভিয়ার, মুক্তির দূত হিসাবে। অতএব সেই জায়গায় যে মুসলমানদেরকে অপর করা, আদার করার যে জায়গা একটা হিন্দুত্ববাদিতার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে, এই ফ্রেমে হলো সে দেখে। যার উপাদানটা কি? যার উপাদানটা হচ্ছে তার একটা টেরিটরি সে কল্পনা করে, যে একটা বিশাল এই হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত ডানে বামে যা আছে পুরাটা হচ্ছে এই সাম্রাজ্যের অধিকারী ছিল। ভারত নামক কোন রাষ্ট্র সাম্রাজ্য কোনোদিন ছিল না। মোগলরাই মোটা দাগে এটাকে একত্রিত করেছে। যে ম্যাপটা আমরা দেখতে পাই ভারতবর্ষের, ফাইনালি হচ্ছে ব্রিটিশরা এইটাকে একটা সিস্টেমে এনে এই ভারত নামক জায়গাটাকে তারা স্পেস করেছে, একটা স্পেসিফিক করেছে। এর আগে ভারতবর্ষ বলতে এরকম কোনো জিনিস ছিল না। ওই আর্য, তারপরে মৌর্য সাম্রাজ্য সময় যেগুলোর কথা বলা হয়েছে, এগুলো পিওরলি বোগাস। এগুলো হিস্টোরিয়ানরা ডিটেলস আপনার অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করে এটা প্রমাণ করে দিয়েছেন।
এবং আমাদের এই ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল মুসলমানদের সময়। 1700 পৃথিবীর গ্লোবাল জিডিপির 27% 28% প্রডিউস করতো এই ভারতবর্ষে, ইন্ডিয়াতে। তো সেই জায়গাতে সবচেয়ে ধনী সময়, সমৃদ্ধ সময়টাকে বলা হচ্ছে বারবারিক, বর্বর যুগ। মুসলমানরা এখানে 700-800 বছর শাসন করেছে দিল্লি থেকে, অথচ দিল্লিতে মুসলমান পপুলেশন কখনো 30% ক্রস করে নাই। তাহলে মুসলমানরা যদি ইনভেডার হইতো, তলোয়ার দিয়ে দখল করত দেশ, যেটা মাহমুদ গজনভিকে বারবার রেফার করা হয় 17 বার ভারতবর্ষ আক্রমণ অভিযান এগুলো নিয়ে, তাহলে তো ভারতবর্ষে হিন্দু থাকার কথা না, সব মুসলমান হয়ে যাওয়ার কথা। তো 800 বছর শাসন করলে পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকে? প্র্যাকটিক্যালি পসিবল না। তো আবর্জনাও থাকতো না হিন্দু ধর্মে। তো সেই জায়গাতে এই যে একটা প্রেজুডিস, আরিয়ান রেস, আর্য, অথচ এই আর্যরা, ব্রাহ্মণরা কিন্তু এই অঞ্চলের না, তারা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, তারা কিন্তু ভারতবর্ষের এই মাটির সন্তান না, তারা অন্য জায়গা থেকে এসে তারা দাবি করতেছে তারা এখানকার মাটির সন্তান, এবং এই সমাজ, এই ভূখণ্ড শাসন করবার অধিকার তার শুধু আছে। তো ইসরায়েলের মতো একটা এক্সপানশনিস্ট জায়গা থেকে সে তার রাষ্ট্র কল্পনা করে যে এই বিশাল ভূখণ্ড নিয়ে তার সেই স্বর্ণযুগটা সেখানে কায়েম করবে। দ্বিতীয়ত, এখানের উপকরণগুলো কি উপকরণ হচ্ছে হিন্দু ধর্ম আকারে, হিন্দি ভাষা আকারে, সবকিছু মিলায় হলো হিন্দুত্ববাদ, হিন্দুইজম ডক্ট্রিন এটার। তো এই সাপেক্ষে যে রাষ্ট্র, এই রাষ্ট্র তো মডার্ন ওয়েস্টফিলিয়ান যে স্টেট আমরা এখন বসবাস করছি সভরেন্টির জায়গা থেকে, সেই রাষ্ট্র সাস্টেইনেবল না। এবং হিটলার যে কারণে নাৎসি পার্টি জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, আবিষ্কারে এত উপরে থাকার পরেও তারা রাষ্ট্র আকারে, রাইক আকারে কেন সফল হয় নাই, সেই একই যুক্তির মধ্যে নিহিত আছে কেন বিজেপির এই অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্র রাজনীতি থাকবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এইটা অন্যান্য দেশকে খেয়ে ফেলা তো দূরের কথা, যে আপনার নিজের রাষ্ট্রকেই সে ইন্টিগ্রিটি ধরে রাখতে পারবে না। ইসরায়েলের মতো এটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। সাউথ ইন্ডিয়া প্রচণ্ড রকম অ্যান্টি ইন্ডিয়ান, 7 সিস্টার্স, মধ্য ভারতের যে মাওয়িস্ট রিজিয়ন আছে, বাংলা হিস্টোরিক্যালি রেবেলিয়ান নেশন, যারা প্রচণ্ড প্রতিবাদী জনগণ, এই প্রত্যেকটা জায়গাকে একসাথে করতে গিয়ে যেটা হচ্ছে, ধর্ম, দেব দেবী, পূজা, মন্দির, এগুলো তো প্রচণ্ড রকম আলাদা, প্রত্যেক রিজিয়নে আলাদা জায়গা আছে। এগুলো চাপিয়ে দিয়ে, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা কংগ্রেসও করেছে 60s-এ, তামিলনাড়ুতে, তারপরে কেরালাতে, দক্ষিণ ভারতে ব্যাপক রিপারকেশন হয়েছে, শত শত মানুষকে মেরে ফেলতে হয়েছে। এটা ওয়ার্ক করে নাই, ফিউচারে এটা ওয়ার্ক করবে না। তাহলে বিজেপির এই যে হিন্দুত্ববাদী রাজনীতির প্রকল্প, এটা যেটা আমরা দেখেছি ইসরায়েলকে কেন্দ্র করে, ইসরায়েলের চারপাশে রাষ্ট্রগুলোতে যেটা হয়, যেটা জার্মানিকে কেন্দ্র করে গত সেঞ্চুরির শুরুর দিকে চারপাশে তৈরি হয়েছে ইউরোপে, ঠিক একই রকম ইন্ডিয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভিতরে এই অনিশ্চয়তা, অস্থিরতা তৈরি হবে। এবং এটার রেজাল্ট কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। দেখেন, একমাত্র মুসলিম মেজরিটি স্টেট ইন্ডিয়াতে হচ্ছে কাশ্মীর। কি অবস্থা রেখেছে সেখানে কাশ্মীরের মুসলমানদের অধিকার, সেখানে বেসিক যে ধর্ম পালনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, দল করবার স্বাধীনতা, প্রত্যেকটা জায়গাতে ইন্টারফেয়ার করছে। ওখানে গিয়ে জমি জমা কিনে ব্যবসায়ীদেরকে দিয়ে কিভাবে মালিকানা পরিবর্তন করা যায়, এরকম প্রকল্প তারা হাতে নিচ্ছে। ঠিক একইভাবে দেখেন, সেকেন্ড থার্ড মুসলিম মেজরিটি এলাকা হচ্ছে আসাম এবং পশ্চিম বাংলা। একইভাবে এখানে কাশ্মীরের একটা প্রোটোটাইপ অস্থিরতা তৈরি করবার জায়গা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। পুশব্যাকের রাজনীতিতে আমরা বহু বছর থেকে দেখেছি। সীমান্তে বিএসএফ এর গোলাগুলিতে আমাদের হাজার হাজার নাগরিককে হত্যা করতে আমরা দেখেছি। শহীদ ফেলানি থেকে শুরু করে এরকম অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। তারপরে ইললিগাল ট্রেড, ব্ল্যাক মার্কেটিং, ফেন্সিডিল, ইয়াবা, ড্রাগের যে ব্যবসা, অবৈধ অস্ত্রের ব্যবসা। এরপরে আছে হচ্ছে আওয়ামী লীগ নামক একটা রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মতো বড় ফোর্স। প্রায় 40-50 হাজার আওয়ামী লীগার আছে এখন পশ্চিম বাংলা থেকে শুরু করে সব জায়গাতে। তো এগুলোকে মিলিয়ে সিরিয়াসলি অস্থিরতার জায়গা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। অতএব বাংলাদেশকে এই যে চরম ধর্মীয় মৌলবাদীদের উত্থান অ্যাড্রেস করবার জন্য আমাদের এখানে অল পার্টি পলিটিক্যাল কনসেনসাস দরকার। আমি প্রধানমন্ত্রীকে, আমরা সরকারি দল বিরোধী দলকে আহ্বান করব, আপনার পার্লামেন্টারে সিরিয়াসলি এই বিষয় নিয়ে বিতর্ক করেন, এই বিষয়টা নিয়ে আলাপ করেন যে সীমান্তে এই ধরনের একটা ফ্যাসিস্ট
আইডিওলজি যারা ধারণ করে এমন রাষ্ট্রের তৈরি হওয়াটা আমাদের জন্য কি কি হুমকি তৈরি করে আনতে পারে, এবং আমরা এটা কিভাবে কি ডিল করব, এইটার ক্রস বর্ডার কনসিকুয়েন্সগুলো কি কি, এই বাস্তবতাগুলো আমাদেরকে সিরিয়াসলি তর্ক আলাপে তুলে নিয়ে আসা দরকার। তো এটা নিয়ে আমরা আরও কথা বলবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।